কুমিল্লায় বিদেশ থেকে প্রতারিত হয়ে ফিরে আসা যুবককে মাইকে ঘোষণা দিয়ে ডাকাত সাজিয়ে পিটিয়ে হত্যা। এরপরে আমার ছেলেটা হত্যা করছে। একটু আগে দিয়া মাইকটা কইতে হুজুরে আমরা ডাকাত ধরছি, ঠিক আছে, কোনো ডাকাত না। সেখানে কোনো ডাকাতের ঘটনা হয়নি, কিন্তু পরিকল্পিতভাবে তারা তাকে মারছে, এটা একদম প্রমাণিত। ফেসবুকে ছবি প্রকাশ করে দালাল চক্র লাপাত্তা, মাইকে ডাকাত ঘোষণাকারী মসজিদের ইমাম আটক। তদন্ত চলছে, হয়তো পরবর্তীতে আমরা আরো পরিষ্কার হবে। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি পারমিতাহীন এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্বচ্ছ ব্যালটের মাধ্যমে ছাত্রলীগের আগামী নেতৃত্ব নির্বাচনের নির্দেশ প্রধানমন্ত্রীর। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ২৮তম সম্মেলনের উদ্বোধন। ভারী বর্ষণে ডুবে গেছে ফেনী শহরের বেশিরভাগ এলাকা। বাসা, ব্যবসা প্রতিষ্ঠান ও মাছের ঘের পানির নিচে। চট্টগ্রাম সহ দেশের কয়েকটি স্থানের নিম্নাঞ্চল প্লাবিত। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধন করলেন সিইসি। ৩ ধাপে দেশের ৫১৪টি উপজেলায় আগামী বছরের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই নিবন্ধন। আজও গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস মাইক্রোবাস সংঘর্ষে ভাই বোন সহ নিহত ৭। সড়ক দুর্ঘটনার জন্য দক্ষ গাড়ি চালকের অভাবই দায়ী বলছেন বিশেষজ্ঞরা। এবং বৃষ্টিতে মাঠে গড়ায়নি চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্ট ড্র ঘোষণা। সিলেটে চোর সাজিয়ে শিশু রাজনকে হত্যার রেশ কাটতে না কাটতেই কুমিল্লার মুরাদনগরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ডাকাত সাজিয়ে হত্যা করা হলো এক যুবককে। প্রতারিত হয়ে বিদেশ থেকে ফিরে আসা যুবককে হত্যার এই ছবি মোবাইলে ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় দালাল চক্র। এ ঘটনায় মামলা হলে অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তদন্তের জন্য মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে মাইকে ডাকাত ঘোষণাকারী মসজিদের ইমাম আবুল হাসানকে আটক করা হয়েছে। কুমিল্লা থেকে বাহার রায়হানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 14 জুলাই ভোরে কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিয়াতুল গ্রামের মসজিদের মাইকে ডাকাত বলে ঘোষণা দেওয়ার পর শামসুল হক মুনির নামে এক যুবককে হাত পা বেঁধে এভাবেই নির্মমভাবে পেটানো হয়। পরে কৌশলে পুলিশে খবর দেয় নির্যাতনকারীরা। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় মনিরের। তবে পরিবারের অভিযোগ, গত জানুয়ারিতে স্থানীয় এক ট্রাভেল ব্যবসায়ীর মাধ্যমে 2 বছরের চুক্তিতে দুবাই গিয়েছিল মনির, কিন্তু প্রতারিত হয়ে কয়েক মাসের মাথায় দেশে ফেরত আসায় ট্রাভেল ব্যবসায়ী মোহাম্মদ আলীর কাছে টাকা ফেরত চায় মনির। টাকা না দিতেই ডাকাত সাজিয়ে হত্যা করা হয় তাকে। এখন 10,000 টাকা বেতন দেয়, আর পাসপোর্ট নিয়ে গেছে 6 মাসের মধ্যে আমার ছেলে এসে পড়তেছে। তখন এটা কি কয়, আমি কি করবো, আমি তো মামা জানি না তার কোন ভাইকে দিতে না, 1 পয়সা কম দিন, 3.5 লাখ টাকা আমার দিতে হবে। বিদেশের ব্যাপারে টাকা দিছিল, কিছু দিছে, কিছু রয়েছে বাকি। দিবে কইয়া বাড়ির থেকে ঢাকাইয়া নিছে, নিয়া কুদ্দুসার মরণ। এরপরে আমার ছেলেটা হত্যা করছে। একটু আগে দিয়া মাইকটা কইতে হুজুরে আমরা ডাকাত ধরছি, ঠিক আছে, কোনো ডাকাত না। সেখানে কোনো ডাকাতের ঘটনা হয়নি, কিন্তু পরিকল্পিতভাবে তারা তাকে মৃত্যু মারছে, এটা একদম প্রমাণিত। এদিকে নির্মমভাবে নির্যাতনের ছবি তুলে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পরও অভিযুক্ত কোনো আসামি গ্রেফতার না হয় ন্যায় বিচার নিয়ে শঙ্কিত মনিরের পরিবার। তো বিচার চাই আর কি, আমার মেয়েটারা যে এতিম করছে কিছুই বলার নাই, আমার এরার ফাঁসি চাই। একেবারে কোলের একটা বাচ্চা রেখে তার পরিবার পরিজন রেখে এটা করা হয়েছে। আমরা এলাকাবাসী হিসেবে এটার এই নির্মম হত্যাকাণ্ডের আমরা সঠিক বিচার চাচ্ছি। অবশ্য ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিলেন জেলার পুলিশ সুপার। ঘটনার আকস্মিকতায় কিন্তু তখন যেটা মনে হয়েছিল যে এটি ডাকাতি করতে এসেই তাকে পিটিয়ে মারা হয়েছে, পুলিশ সেভাবে ব্যবস্থা নিয়েছে। এবং পরবর্তীতে যখন আবার বাদীর ভিকটিমের লোকজন, তার পিতা এবং অন্যান্য আত্মীয় স্বজন গিয়ে যখন থানাকে অবহিত করেছে, পুলিশ কিন্তু তৎক্ষণাৎ মামলা রেকর্ড করেছে। তদন্ত চলছে, হয়তো পরবর্তীতে আমরা আরো পরিষ্কার হবে।
হত্যার ঘটনায় স্থানীয় কুদ্দুস মাতাব্বর ও ট্রাভেল ব্যবসায়ী মোহাম্মদ আলী সহ 7 জনের নাম উল্লেখ এবং আরো 10 জনকে অজ্ঞাত আসামি করে মুরাদনগর থানায় একটি মামলা করেন নিহতের বাবা। এ ঘটনায় মসজিদের মাইকে ডাকাত ঘোষণাকারী ইমাম আবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সময় সংবাদ, কুমিল্লা। এবার অন্যান্য প্রসঙ্গ। স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটের মাধ্যমে আগামী দিনের নেতৃত্ব নির্বাচনে ছাত্রলীগকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মীদের শিক্ষা অর্জনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামায়াতের শিক্ষাহীন নেতৃত্ব দেশকে সন্ত্রাস আর দুর্নীতি ছাড়া কিছুই দিতে পারেনি। বিশ্বের অন্যতম প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ অনাড়ম্বর আয়োজনে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধন হয় সংগঠনের 28তম জাতীয় সম্মেলন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের প্রতিটি অর্জনেই মিশে আছে ছাত্রলীগের নাম। এ কারণে সংগঠনের সুনাম আর ভাবমূর্তি যাতে কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় সেদিকে সজাগ থাকতে হবে এর প্রত্যেক নেতাকর্মীকে। স্বচ্ছ ব্যালট বাক্সে নির্বাচন, এটা বোধহয় কেউ ভুলে গেলে চলবে না যে স্বচ্ছ ব্যালট বাক্সে নির্বাচন শুরু ছাত্রলীগের কনফারেন্সের মধ্য দিয়ে আমরা শুরু করেছিলাম। ছাত্রলীগের নেতৃত্ব সম্পূর্ণ ভোটে নির্বাচিত হবে, এখানে কেউ ঠিক করে দেবে না। ছাত্রলীগের যারা কাউন্সিলর তারা যাকে চাইবে ভোট দিয়ে তারা নির্বাচিত করবে। নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে লেখাপড়ায় নিয়মিত এবং মেধাবীদের গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা ছাড়া নেতৃত্ব কখনোই দেশের কল্যাণ বয়ে আনতে পারে না। অশিক্ষিত নেতৃত্ব দেশকে কি দিতে পারে? 2001 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশে যা ঘটেছে, বোমা, জঙ্গিবাদ, সন্ত্রাস ছাড়া আর দুর্নীতি, স্বজনপ্রীতি এছাড়া আর তো কিছু দেশকে দিতে পারে নাই। আমার প্রশ্ন, আমরা যদি পারি উন্নত দেশ গড়ে তোলার পথে দেশকে এগিয়ে নিয়ে যেতে, অন্যরা পারেনি কেন? পারেনি একটাই কারণে, সেখানে শিক্ষার অভাব, দূরদৃষ্টির অভাব, কোনো ভিশন নেই, কোনো স্বপ্ন নেই। শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ছাত্রলীগের নেতাকর্মীদের কাজ করার তাগিদ দেন সংগঠনের সাবেক কর্মী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, আজকের ছাত্রলীগের কর্মীরা আগামী দিনে হবে দেশের চালিকা শক্তি। এটা প্রত্যেকটা নেতাকর্মী। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। গত দুদিনের ভারী বর্ষণে ফেনী শহরের অধিকাংশ এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, পুকুর, বাসাবাড়ি সহ ব্যবসা প্রতিষ্ঠান। আকস্মিক সৃষ্টি হওয়া এই দুর্যোগে বিপাকে পড়েছে সর্বস্তরের মানুষ। ফেনী থেকে আতিয়ার সজলের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টানা বৃষ্টিতে পুরো ফেনী শহর এখন ডুবে আছে পানির নিচে। সপ্তাহের প্রথম কার্য দিবসের সকালে এমন পরিস্থিতিতে ভয়াবহ বিপাকে পড়তে হয় শহরবাসীকে। অফিসগামী মানুষের পাশাপাশি দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদেরও। আজকে যে পরে প্রথম ক্লাস, তাই গাড়ি পাচ্ছি না, গাড়ি পেলেও অনেক 3 গুণ ভাড়া বেশি। আমার দোকানে 8 সমান পানি, আমার ব্যবসা বাণিজ্য সব শেষ। আমার এই বয়সে ফেনী শহরে এই এলাকাতে ডাক্তার ফাড়া আর এত পানি দেখি নাই। রাস্তাঘাটে চলাফেরা করা যাচ্ছে না। মহিফাল ফেনী থেকে মহিফাল 50 টাকা ভাড়া চাইতেছে, তাও রিক্সা ড্রাইভার যাইতে অনীহা প্রকাশ করতেছে। পৌরবাসীর অভিযোগ, শহরের পানি নিষ্কাশনের প্রধান 4টি খাল পাগুলির ছাড়া দমদমা, মাধুয়াই ও ভোলভোলার অধিকাংশ অংশ দখল হয়ে যাওয়ায় শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের যে খাল আছে, ওই খালের উপরে ঘর নির্মাণ করার কারণে আজকে আমাদের লক্ষ লক্ষ টাকার মাছ এবং ব্যবসা বাণিজ্য সম্পূর্ণ তলায় গেছে। শহরের বড় বড় যে পানি নিষ্কাশনের যে খালগুলা, এগুলা বেদখল হয়ে গেছে। যদিও পানি নেমে যাওয়ার পরপরই দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। ফুলগাজী বাজার বর্তমানে 3 থেকে 4 ফিট পানির নিচে নিমজ্জিত আছে। তো বর্তমানে পানির লেভেলটা কমছে, এখন ডেঞ্জার লেভেলের উপরে 40 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিটা কমে যাওয়া মাত্র আমরা দ্রুত বাঁধ মেরামতের ব্যবস্থা নেব। এদিকে শনিবার ভোরে ফুলগাজী বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 2টি পয়েন্টে ভাঙন দেখা দেয়। এতে সাহাপাড়া, বৈরাগপুর, পশ্চিম ও উত্তর ঘনিয়ামোড়া ও পশুরাম উপজেলার টেকেশ্বর সহ 6টি গ্রাম প্লাবিত হয়। এতে পানিবন্দী হয়ে পড়েছেন উত্তর ও দক্ষিণ দৌলতপুরের অন্তত 2 শতাধিক পরিবার। সময় সংবাদ, ফেনী। টানা বৃষ্টিতে চট্টগ্রাম ও পটুয়াখালীর নিচু এলাকায় জলাবদ্ধতা নিয়ে একটি রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে।
জলাবদ্ধতার কারণে মানবেতর জীবনযাপন করছেন নারায়ণগঞ্জের ডিএনডি বাঁধের ভেতরে হাজার হাজার মানুষ। বন্ধ রয়েছে বেশ কয়েকটি কলকারখানা। গত কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘর ও কলকারখানা। পানির চাপের তুলনায় নিষ্কাশনের ক্ষমতা কম হওয়ায় নিজেদের অসহায়তার কথা জানালেন ডিএনডি পাম্প কর্তৃপক্ষ। অন্যদিকে সমস্যার সমাধানে শিগগিরই কার্যকরী পদক্ষেপের আশ্বাস দিল জেলা প্রশাসন। রিপোর্ট রাশেদ লিমনের। খাল কিংবা পুকুরে নয়, হাঁসগুলো সাঁতার কাটছে নারায়ণগঞ্জের অলিগলিতে। বর্ষা মৌসুম এলে ডিএনডি বাঁধের ভেতরের জলাবদ্ধতার এমন দৃশ্য গত কয়েক বছরের নিয়মিত চিত্র। কয়েকদিনের টানা বৃষ্টিতে ঘরের ভিতরে হাঁটু পানি। পানিবন্দী মানুষগুলোর দিন কাটছে চরম দুর্ভোগে, আর রাত হলেই যোগ হয় বাড়তি আতঙ্ক। রাত হলে তো ডর করে গা, বড় পানি উড়ানো পানি, আমরা স্কুলে যেতে পারছি না, এখান থেকে বের হতে পারছি না। অনেকগুলো এলাকা তলিয়ে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে স্থানীয় কলকারখানা। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন। সাধারণ মানুষের অভিযোগের তীর ডিএনডি পাম্প কর্তৃপক্ষের দিকে। ডোলিং করে কেটে গেলে গা পানিটা যাবো, একটা থেকে দুটা নষ্ট অলরেডি, আর দুইটা চলে 1 ঘন্টা চালা পরে বন্ধ করতে হবে। সেকেন্ডে 128 ঘনফুট পানি নির্গমন করতে সক্ষম এমন 4টি পাম্প এবং 5 ঘনফুট পানি নির্গম করতে সক্ষম এমন 26টি পাম্প দিয়ে চলছে ডিএনডি পাম্প প্রকল্প। 1968 সালে প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত পাম্পটিতে যুক্ত হয়েছে কেবলমাত্র অতিরিক্ত 100 ঘনফুট পানি নির্গমনের ব্যবস্থা। তার উপরে গত প্রায় 50 বছর ধরে চলতে চলতে অনেকটাই কর্মক্ষমতা হারিয়েছে মূল 4টি পাম্প। সেচের জন্য নির্মিত এই পাম্পের সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে খোদ কর্তৃপক্ষেরই। এই ক্ষমতা সম্পন্ন এই পাম্প হাউস দিয়া ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসন করা কোনো ক্রমেই সম্ভব নয়। এই ক্ষমতা সম্পন্ন আরো 4টি পাম্প হাউস যদি 4 জায়গায় স্থাপন করা হয়, তাহলে মোটামুটি জলাবদ্ধতা নিরসন করা সম্ভব। বিষয়টি আমলে নিয়ে এরই মধ্যে কাজ শুরুর কথা জানালেন জেলা প্রশাসক। 2 দিনের ভিতর দিলে উনি কতটা পাম্প কোথা থেকে আনতে হবে এগুলির জন্য উনি অর্থ বরাদ্দ দেবেন, এবং এরপরে যতদিন লাগে এই পানিটা সেচে আগে মানুষকে এই জলাবদ্ধতা থেকে মুক্ত করবেন। 8340 হেক্টর ডিএনডি বাঁধ এলাকার নিম্নাঞ্চলের মানুষের এই জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। রাশেদ লিমন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সন্ধ্যার সময় আরো থাকছে। সিলেটের জাফলংয়ে নদীতে ডুবে মৃত অন্তর ও সোহাগের বাড়িতে এখন শুধুই কান্না। আজ থেকে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ করার কর্মসূচি। সারা দেশে 2টি স্তরে 3 ধাপে এই কার্যক্রম চলবে আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত। সকালে নরসিংদীতে এবারে কার্যক্রম উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। এ সময় মাঠকর্মীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। আমি বাংলাদেশের নাগরিক হতে চলেছি, এটা তো অনেক গৌরবের একটা কথা। বাংলাদেশের নাগরিক হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়ে এই আনন্দ। 9,62,26,000 ভোটারের সঙ্গে 72 লাখ নতুন ভোটারের অন্তর্ভুক্তির লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হয়েছে এবারের হালনাগাদ কার্যক্রম। ব্যাংক অ্যাকাউন্ট খোলা, এরপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে, এরপর বিদেশ গমনের ক্ষেত্রে, তো বিভিন্ন ক্ষেত্রে আমরা সুযোগ সুবিধাগুলো পাচ্ছি। আমি ফার্স্ট ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়েছি, আর বাংলাদেশের নাগরিক হিসেবে এখন সকল সুযোগ সুবিধা আমি ভোগ করতে পারবো এবং সঠিক নিয়মে আমি সব কাজ করে যেতে পারবো। এছাড়া 18 বছর পূর্ণ হয়েছে এমন নাগরিক আগে যারা ভোটার হননি তারাও পারবে নিজেদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করতে। পাশাপাশি বাদ দেওয়া হবে মৃত ব্যক্তির নাম। এ পর্যায়ে আমরা বাড়িতে বাড়িতে যাচ্ছি এবং যে সকল নাগরিকের বয়স 15 থেকে 17 বছরের মধ্যে এবং যারা ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, ইতিপূর্বে যারা বাদ পড়েছে তাদের তথ্য সংগ্রহ করছে। আমরা যথেষ্ট চেষ্টা করি, যথেষ্ট সচেতনতার সাথে কাজ করে থাকি যাতে করে কোনো রকমের ভুল ত্রুটি না হয়। এর আগে নরসিংদীতে এবারের কার্যক্রম উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। আমরা আশা করি আমরা সর্বস্তরের জনগণের কাছ থেকে সেই সহযোগিতা পাব। আমি তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার এবং এ সমস্ত কাজে যারা সম্পৃক্ত আছেন তারা যেন খুব যত্নের সাথে এই দায়িত্ব পালন করে। দুবার ভোটার হওয়ার কোনো প্রয়োজন নাই, কারো
কোনো কিছু সংশোধন লাগে সেগুলি করার জন্য আপনারা ফর্ম ফিল আপ করে অতি সহজেই সেগুলি করতে পারেন। গত বছরের হালনাগাদ কার্যক্রমে যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের শিগগিরই জাতীয় পরিচয়পত্র দেয়া হবে বলেও জানান সিইসি। ভোটার তালিকায় রাশেদ লিমন, সময় সংবাদ, নরসিংদী। এদিকে ভোটার তালিকা হালনাগাদের ক্ষেত্রে আইনের বিধান নির্বাচন কমিশন মানছে না বলে অভিযোগ করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সুজনের পক্ষ থেকে বিদ্যমান ভোটার তালিকার বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলা হয়। ভোটার তালিকা আইন 2009 ধারা 7(1) খ এই শুধুমাত্র 18 বছর বয়স্ক নাগরিকদেরই ভোটার তালিকার অন্তর্ভুক্ত করার কথা বলা আছে, কিন্তু আজ থেকে শুরু হওয়া ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে প্রথমবারের মতো 15 থেকে 17 বছর বয়স্কদের নিবন্ধন আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি উদ্দেশ্যে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে তা আমাদের কাছে বোধগম্য নয়, কারণ প্রতি বছর ভোটার তালিকা হালনাগাদ করা কমিশনের আইনগত দায়িত্ব। 15-17 বছর বয়সী নাগরিকদের নিবন্ধন করা হলে এরা যে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে না বা দুইবার ভোটার হয়ে যাবে না তার নিশ্চয়তা কোথায়? আগস্ট মাসকে শোকের মাস উল্লেখ করে এ মাসে সুস্থ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সব রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা জন্মদিন পালন না করারও আহ্বান জানান। জাতীয় শোক দিবসেও আমরা বিশ্বাস করি যে আগের মতো সে দানবীয় চরিত্র কেউ ধারণ করবে না, বা আগের মতো কোনো পৈশাচিক চেহারা বা পৈশাচিক কোনো কর্মসূচি আমরা দেখব না। তারা যেমনিভাবে সুস্থ রাজনীতিতে ফিরে এসেছে, সুস্থ রাজনীতি বজায় রাখার স্বার্থেই এবং সুস্থ পরিবেশ বজায় রাখার স্বার্থেই, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার স্বার্থেই এই জাতীয় শোক দিবসের প্রতিও তারা শ্রদ্ধা জানাবে। ভারতের মহাত্মা গান্ধী, পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নাহ বা সমস্ত দেশগুলোতে যেভাবে জাতির জনকের প্রতি যেভাবে শ্রদ্ধা প্রদর্শন করা হয়, বাংলাদেশেও আমি বিশ্বাস করি সকল রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তির যে বিভাজন, সেই বিভাজন এই শোকের মাসে সমস্ত বিভাজন দূর করে দিয়ে তারা এই দিবসের প্রতি শ্রদ্ধাবনত চিত্রে তারা শ্রদ্ধা জানাবে। মানুষ পুরানো রাজনীতি থেকে তিনি সরে এসেছেন বলে আমরা বিশ্বাস করি, তবে এটা কতদিন থাকে এটা বলা যায় না। 15 আগস্ট এবার তাকে অনুরোধ করবো অন্ততপক্ষে মিথ্যা জন্মদিনটা যেন তিনি পালন না করেন। এখন যেন তিনি এটাও যেন সঠিক তার ইতিহাস যেটা জন্মদিন যেটা সেটা পালন করলে জাতি তার কাছে অত্যন্ত খুশি হবে। আবারও জলাবদ্ধতার খবর। টানা বর্ষণের পাশাপাশি জোয়ারের পানি ঢুকে চট্টগ্রাম ও পটুয়াখালীর নিচু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, সংকট দেখা দিয়েছে যানবাহনের। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বৃষ্টির পানি জমে বন্দরনগরী চট্টগ্রামে নেমে এসেছে স্থবিরতা। ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে স্কুল, কলেজ, এমনকি আবাসিক এলাকায় পানি ঢুকে পড়ায় ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজ। এমনকি রান্নাঘরে পানি ঢোকায় খাবারের ব্যবস্থা করতেও হিমশিম খাচ্ছে মানুষ। দীর্ঘদিন যাবত আজকে পানির ভোগান্তির মধ্যে আছি। অল্প বৃষ্টি হলে আমরা চারপাশে আমরা পানিবন্দী হয়ে যাই। এটা সবে জোয়ার তারপরে ঢলের পানি তো একসাথে হয়ে গেছে, নিচতলা তো কেউ বসবাস করতে পারতেছে না। ঘর থেকে বাড়িতে পারতেছি না, বৃষ্টির পানিতে জোয়ারের পানিতে চতুর্দিকে দেখেন না, এখন আমরা অফিসে যেতে পারতেছি না। এদিকে দীর্ঘদিন যাবৎ সামান্য বৃষ্টিতেই নগরীতে জলবদ্ধতা সৃষ্টি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। জলবদ্ধতা নিরসনে প্রশাসনকে কার্যকর ভূমিকা নেওয়ার দাবি স্থানীয়দের। পানির সমস্যা তো আজকে 8-10 বছর যাবত আমরা তো সিরিয়াস অবস্থায় আছি। এখানে এমন এক পরিস্থিতি যে কর্তৃপক্ষ কোন রকমের নজর দিচ্ছে না। রাস্তা উঁচু না করে যদি খাল খননটা যদি ইয়ে করতো, কন্টিনিউ করতো, আমার ধারণা সবচেয়ে পানিটা আরো এরকম হতো না। পয় নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় ভারী বর্ষণের কারণে পানি জমে গেছে নোয়াখালীর অধিকাংশ রাস্তাঘাটে। যানবাহনের সংকট দেখা দেয় অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছতে হচ্ছে যাত্রীদের। এখানে একটু বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যায়, রিক্সার দাম বেড়ে যায়। ড্রেনেজ সিস্টেম চালু করছে গত 2 বছর আগে, সেটারও কোনো কার্যকারিতা নাই। ছাত্রীরা স্কুলে যেতে পারে না, বাচ্চারা হাঁটতে পারে না, অনেক দুর্দশা, কিন্তু কর্তৃপক্ষের কোনো দৃষ্টি নাই এদিকে। এদিকে পটুয়াখালীতেও কয়েকদিনের টানা বৃষ্টিতে শহরের অধিকাংশ রাস্তাঘাট তলিয়ে গেছে। এছাড়া বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে জোয়ারের পানি ঢুকে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এদিকে জলাবদ্ধতার কারণে লোকজন ঘর থেকে বের হতে পারছে না, বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। শনিবার সকাল থেকে 9টা পর্যন্ত 102 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মাজাহান, সময় সংবাদ।
গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ভাই বোন সহ 7 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত 4 জন। পুলিশ জানায় সকাল 11টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা থেকে খুলনাগামী একটি বাসের সঙ্গে ঢাকামুখী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মাইক্রোবাসের 7 যাত্রী মারা যান। তাৎক্ষণিকভাবে আহত 4 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে আহতদের অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জেলা প্রশাসক সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দেশে প্রতিদিনই বাড়ছে সড়ক দুর্ঘটনার সংখ্যা, আর এজন্য গাড়ির রেজিস্ট্রেশন দেওয়ার সঙ্গে আনুপাতিক হারে দক্ষ গাড়ি চালক তৈরি না হওয়াকে দুষছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে পরিবহন মালিকরা বলছেন, ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা ও বিআরটি এর অব্যবস্থাপনার কারণে অদক্ষ চালকদের নিয়ে কাজ করতে হচ্ছে তাদের। রিপোর্ট সামিউল মুইদের। বাড়ছে দুর্ঘটনা, প্রতিদিনই হারিয়ে যাচ্ছে কারো না কারো প্রাণ, আর ঈদ এলেই এই দুর্ঘটনার সংখ্যা বেড়ে যায় স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি। পুলিশের তথ্য মতে দেশে প্রতিদিন গড়ে প্রায় 10 জন সড়ক দুর্ঘটনায় নিহত কিংবা আহত হচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, মৃত্যুর এই মিছিল সরাসরি নেতিবাচক প্রভাব ফেলছে দেশের অর্থনীতিতে। বিশেষ করে পরিবারের কর্মক্ষম মানুষটি দুর্ঘটনায় আহত কিংবা নিহত হওয়ায় দীর্ঘমেয়াদে প্রভাব ফেলছে সমাজ ব্যবস্থায়। মারা যায় যারা এবং যারা পঙ্গু হয়, এটা সার্ভেতে দেখা যায় যে 80%-এর উপরে তারা হচ্ছে মেল এবং তারা হচ্ছে কর্মজীবী এবং তারা হচ্ছে গরিব। পরিবহন মালিকদের মতে সচেতনতার পাশাপাশি দক্ষ গাড়ি চালক সৃষ্টির জন্য প্রয়োজন প্রাতিষ্ঠানিক কাঠামো। তবে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে যে হারে গাড়ির রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে সে প্রয়োজনের তুলনায় দক্ষ চালক তৈরি করা হচ্ছে না, যার ফলে বিভিন্ন ধরনের সড়ক দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। গাড়ি একটা রেজিস্ট্রেশন দিলেই ড্রাইভার দরকার, এবং আপনি যদি অ্যানালাইসিস করে সরলীকরণ করে সমীকরণে দেখেন অলরেডি আছে 8 লক্ষ ঘাটতি। তা আমি গাড়ি রেজিস্ট্রেশন দিই কিভাবে? বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্ঘটনায় কে মারা যাচ্ছে? পথচারী। পরবর্তীতে এটা আসে হচ্ছিল কি মুখোমুখি সংঘর্ষ, পশ্চাদের সংঘর্ষ, একা একা উল্টিয়ে যাওয়া। এয়ার কন্ডিশন বা লাক্সারি কোচে দিব, তার যাচাই বাছাই করে ড্রাইভারের তার লাইসেন্স দেখে, তার ক্যারিয়ার দেখে এগুলো সিলেকশন দেওয়া। বলা আছে যে তুমি 30 ফিটের ঊর্ধ্বে হবে না। একটা মালিক তখন দেখা গেছে যে 31 ফুট বানাইছে, আরো একটা সিট বসিয়ে দিয়েছে, তাহলে ওটা মানলো না। বিশ্ব ব্যাংকের তথ্য মতে বাংলাদেশে প্রতিদিন গড়ে সড়ক দুর্ঘটনায় 30 জন নিহত হয়। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে প্রতিদিন বাংলাদেশে গড়ে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা 50। সামিউল মুইদ, সময় সংবাদ, ঢাকা। সিলেটের জাফলংয়ে বেড়াতে গিয়ে নদীতে গোসল করতে নেমে মৃত অন্তরের মরদেহ দাফন করা হয়েছে। এর আগে মরদেহ শেষ পাড়ের মতো দেখতে অন্তরের রাজধানীর বাসায় ভিড় জমায় পাড়া প্রতিবেশীরা। এদিকে দুপুরে জাফলং থেকে উদ্ধার হওয়া নিখোঁজ অপর ছাত্র সোহাগ ঘোষ সবুজের লাশ ঢাকায় নিজ বাড়িতে নিয়ে আসা হচ্ছে। 4টা বাচ্চাই ফেরত আসছে, 2টা বাচ্চা ফেরত আসে নাই। একটা ভাই আমার ভাই, আমার ভাই একটা, আরেকটা আমাদের পাশে পাশে একই ক্লাসে পড়ে, দুজন একই ক্লাসে পড়ে, দুজনই আসতে পারে নাই। পরিবারের ছোট ভাইকে হারানোর বেদনা এভাবেই তাড়া করছে বোন নাসিমাকে। কথা বলতে বলতেই থেমে থেমে কেঁদে উঠছেন তিনি। আল্লাহ তো আমাদের দেয় নাই, আমরা কি বলবো, আল্লাহ তো আমাদের দিবে না। এই জন্যই তো 4 জন ফেরত আসে, 2 জন ফেরত আসে না আমাদের। সিলেটের জাফলংয়ে বেড়াতে গিয়ে নদীতে গোসল করতে নেমে লাশ হয়ে ফিরে আসা অন্তরের জন্য হাহাকার ছিল স্বজন সহ পাড়া প্রতিবেশী সবার। উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন এহসানুল্লাহ অন্তর। 5 ভাই বোনদের মধ্যে তার অবস্থান ছিল চতুর্থ। ভালো শিক্ষার্থী হিসেবে সুনামও ছিল তার, তাই এই সদস্যকে ডাক্তার হিসেবে দেখতে চেয়েছিল পরিবার। ওর উপরে ডিপেন্ডেন্ট ছিল যে ও একটা কিছু করবে, কারণ ওর প্রতি সবারই একটা আস্থা ছিল যে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। পূর্বের স্বপ্ন ছিল সায়েন্স নিয়ে, তো ওকে পড়াশোনা করানো হয়েছে যে ও যেমন ভবিষ্যতে চিকিৎসক হতে পারে। এদিকে বুধবার জাফলং এর পিয়াইং নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া অপর কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। পরে সোহাগের মরদেহ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে। একজনে বললো যে লাশ এদিকে একটা লাশ যেতে দেখছি, তো ওইখানে সারারে নিয়ে আমরা সবাই নিয়ে ওইখানে গেলাম, গিয়ে দেখে আমার বাতিজা এভাবে পড়ে রয়েছে। দুপুর 1টার দিকে জাফলং থেকে 7 কিলোমিটার দূরে নাইন্দার হাওর এলাকায় স্থানীয়রা সোহাগ ঘোষের লাশটি ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। যেখানে ডুবেছিল বাচ্চাটা সেখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে তার আত্মীয় স্বজন এবং আমাদের ফায়ারম্যান যারা ছিল তারা টহলে ছিল, তাদেরকে আমি ফোন করে বলে দেওয়ার পর তারা সাথে সাথে ওখানে চলে যায় এবং ওখান থেকে গিয়ে রেস্কিউ করে নিয়ে আসে।
নিখোঁজ হওয়ার চতুর্থ দিনে প্রায় 14 ঘন্টার ব্যবধানে উদ্ধার করা হলো দুজনের মরদেহ। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের চাপে রাখতে গিয়ে সরকার নিজেই চাপে পড়েছে বলে মন্তব্য করেছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি বিএনপিকে রাজনীতি করার সুযোগ দিতে সরকারকে সুষ্ঠু পরিবেশ তৈরির আহ্বান জানান। বিরোধী দলকে চাপের মধ্যে রেখে মূলত সরকার নিজেই চাপের মধ্যে পড়েছে বলে আমরা মনে করি। সরকার এই পথ থেকে সরে আসবেন, এটি হচ্ছে আমাদের প্রত্যাশা। এবং কি করে বাংলাদেশের গণতন্ত্রকে সংহত করা যায় সেজন্য বিরোধী দলের সাথে একটি কার্যকর সংলাপ, নানা ইস্যুতে নির্বাচন থেকে শুরু করে সকল বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের সাথে সংলাপ করার জন্য প্রস্তুত রয়েছে। এবং এই যে আমরা সংলাপের আহ্বান জানাচ্ছি, এই সময়টা যত দ্রুত গড়িয়ে যাচ্ছে সেটা সরকারের জন্য কোনো শুভ ফল দিচ্ছে না, বরং তা থেকে সরকার নিজেই দুর্বল হয়ে পড়ছে। রাজধানীর তোপখানা রোডের একটি আবাসিক হোটেল থেকে 5 অপহরণকারী ও 2 বিকাশ এজেন্টকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে মোহাইমিনুল ইসলাম নামে অপহৃত কলেজ ছাত্রকেও। ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার জানান, গত 22 তারিখে আদাবর এলাকা থেকে মোহাইমিনুলকে অপহরণ করে এই চক্র। পরে তাকে তোপখানা রোডের বৈশাখী হোটেলে আটকে রেখে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনাটি গোয়েন্দা পুলিশকে জানালে অভিযানে নামে তারা। এরই ধারাবাহিকতায় আসামিদের আটক করা হয়। পুলিশ জানায়, এই চক্রটি এর আগেও বৈশাখী হোটেল ব্যবহার করে এই ধরনের অপরাধ করেছে। এই অপহরণকারী চক্র কখনো ফেসবুকের মাধ্যমে বিভিন্ন প্রলোভন দিয়ে বিভিন্ন মানুষকে অপহরণ করে এখানে নিয়ে আসতো, কিংবা এই যে বিক্রয়.com এর কেনা বেচার সুযোগে কখনো কখনো তারা নিজেরাও বিজ্ঞপ্তি দিয়ে বেচার নাম করে ক্রেতাকে ডেকে এনে এই কাজ করত। বিগত কিছুদিন ধরে তারা এই কাজ করছে। তো এই ক্ষেত্রে হোটেলের যে বয় আব্দুল কাদের সেই টাকাটা লেনদেন করত। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে এখনো ঢাকায় ফিরছেন কর্মব্যস্ত মানুষ। তবে টানা শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ট্রেনের যাত্রীদের। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা ট্রেনগুলো সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে অন্তত 3 ঘন্টা দেরিতে পৌঁছে। এ অবস্থায় ঘন্টার পর ঘন্টা ট্রেনে বসে থেকে চরম বিরক্ত যাত্রীরা। এদিকে বৃষ্টির কারণে বিভিন্ন স্টেশন থেকে যাত্রী তুলতে নির্ধারিত সময়ের চেয়ে একটু বেশি সময় অবস্থান করায় কয়েকটি রুটের ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে বলে জানিয়েছে কমলাপুর রেল স্টেশন কর্তৃপক্ষ। তবে বেশিরভাগ ট্রেনেই খুব একটা ভিড় ছিল না। ঈদের পরদিন থেকে কর্মস্থলে ফেরা শুরু হলেও মূলত যাদের হাতে একটু বেশি সময় ছিল তারাই এখন ঢাকায় ফিরছেন। আবার অনেকে দেরিতে ফিরেছেন যাত্রাপথের ভোগান্তি কম পোহানোর আশায়। অন্যদিকে ভোরে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা গেছে ঢাকায় ফেরা যাত্রীদের চাপ অন্যান্য দিনের চেয়ে বেশি। প্রায় প্রতিটি লঞ্চই অতিরিক্ত যাত্রী নিয়ে টার্মিনালে পৌঁছায়। এরপরও নির্বিঘ্নেই ঢাকা ফিরতে পেরে খুশি যাত্রীরা। শিক্ষার্থীও যারা বাড়তি ছুটি নিতে পেরেছেন তারাই ফিরছেন আজ। নির্বিঘ্নে টার্মিনাল পৌঁছালেও টার্মিনাল থেকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে ভোগান্তিতে পড়েন ঢাকায় ফেরা এসব মানুষ। দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষ কাওড়াকান্দি শিমুলিয়া নৌরুট হয়ে কর্মস্থলে ঢাকার উদ্দেশ্যে ফিরেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাই কাওড়াকান্দি ঘাটে ঢাকামুখী মানুষের চাপ বাড়তে শুরু করেছে। পুলিশ জানায়, সকাল থেকে যানবাহনের চাপ থাকায় ঘাট এলাকায় হালকা যানজটের সৃষ্টি হয়। আজও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যাত্রীদের টিকিট কেটে লঞ্চ ও স্পিড বোটে উঠতে দেখা যায়। যাত্রীর চাপ বেশি থাকায় অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চগুলো নদী পার হচ্ছে। তবে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে ও দুর্ঘটনা এড়াতে কাজ করে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। পাশাপাশি পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। সিলেটের রাজন হত্যা মামলার অন্যতম আসামি আয়াজ আলীর 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রিমান্ড মঞ্জুর করেন। দুপুরে আয়াজ আলীকে আদালতে তুলে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানির পর আদালত তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার গভীর রাতে শহরতলির শেখপাড়া থেকে আয়াজকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ নিয়ে রাজন হত্যার ঘটনায় 13 জনকে গ্রেফতার করা হলো। বিজ্ঞ MM1 জনাব সাদেল করিম আদালতে উপস্থাপন করা হয়।
তদন্তকারী কর্মকর্তা তাকে 7 দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। কেরানীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফলযোগ বৃক্ষরোপণ পক্ষ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বিকেলে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এ সময় তিনি বলেন, দেশের মোট আয়তনের 25% কৃষি জমি থাকার কথা থাকলেও মাত্র রয়েছে 12%। সরকার এটাকে আরো বাড়াতে কাজ করে যাচ্ছে। এবছর উপজেলা কৃষি অধিদপ্তর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় 265 জন কৃষক ও 60টি প্রতিষ্ঠানকে 4000 গাছ বিতরণ করবে বলেও জানান তিনি। ইসলামিক স্টেট জঙ্গি এবং কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তুরস্ক সরকার। এরই মধ্যে সিরিয়ায় উত্তরাঞ্চলকে জঙ্গিমুক্ত ঘোষণা করেছে তুর্কি সরকার। এদিকে আইএস নির্মূলে সিরিয়া বিষয়ে মার্কিন নীতিতে পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এই পরিস্থিতিতে ইরাকের আনবারে ইসলামিক স্টেট জঙ্গিদের আত্মঘাতী হামলায় অন্তত 77 ইরাকি সেনা নিহত হয়েছে। শুধু সিরিয়াতেই নয়, শুক্রবার রাত থেকে ইরাকেও আইএস ও কুর্দি জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে কমপক্ষে 27 দফা বিমান হামলা চালিয়েছে কুর্দি যুদ্ধ বিমানগুলো। 2013 সালে তুরস্কের কুর্দি জঙ্গিদের সাথে যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো ইরাকের উত্তরাঞ্চলে হামলা চালালো তুরস্ক। এর পাশাপাশি ব্যাপক তল্লাশি অভিযান চালিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে 100-রও বেশি সন্দেহভাজন জঙ্গিকে আটক করেছে তুর্কি নিরাপত্তা বাহিনী। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান ঘোষণা দিয়েছেন, আইএসকে নির্মূল না করা পর্যন্ত থামবেন না তারা। তুরস্কের উপর যে কোনো ধরনের হামলা প্রতিহত করা হবে। জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠলে যে কাউকে কঠোর হাতে দমন করা হবে। যে হামলা চালানো হচ্ছে তা শুরুমাত্র, ওদের দমনে আরো কঠোর হামলা চালানো হবে। এরই মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জানালেন, মধ্যপ্রাচ্যে আইএসকে ধ্বংস করতে হলে মার্কিন পররাষ্ট্র কৌশলে পরিবর্তন আনা প্রয়োজন। শুক্রবার নিউ ইয়র্কে মার্কিন পররাষ্ট্রনীতি বিষয়ক একটি বেসরকারি গবেষণা সংস্থা আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। দোহায় আমি ল্যাভরভ এবং জাভেদ জারিফের সাথে বৈঠক করব। সেখানে আইএস সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকট নিয়ে আলোচনা হবে। মূল কথা, মধ্যপ্রাচ্য থেকে আইএস জঙ্গিদের পুরোপুরি সরাতে হবে। আমি আশাবাদী একসময় রাশিয়া ও ইরানও এ বিষয়ে আমাদের সঙ্গে যোগ দেবে। এদিকে ইরাকের আনবার প্রদেশে জঙ্গিদের দখল করে রাখা বেশ কিছু এলাকা মুক্ত করতে পারলেও অভিযানের সময় আইএসের আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে 77 সেনা সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। প্রদেশটির আল থারথার এলাকায় ইরাকি বাহিনীর ওপর হামলা চালায় জঙ্গিরা। অন্যদিকে কুর্দি বাহিনীর দাবি, আনবার অভিযানে তাদের হাতে 15 জঙ্গি নিহত হয়েছে এবং আইএসের পেতে রাখা 70টিরও বেশি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ প্রসঙ্গ। চট্টগ্রাম টেস্টে স্বাগতিক কিংবা অতিথি কেউই জিততে পারেনি। জয় হয়েছে বৃষ্টির। শেষ 2 দিনের বৃষ্টিতে একটি বলও মাঠে গড়ায়নি, যে কারণে দু দলের অধিনায়কের সম্মতিতে ম্যাচ রেফারি ক্রিস ব্রড পঞ্চম দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করলে ড্র হয় প্রথম টেস্ট। এর আগে দক্ষিণ আফ্রিকার 248 রানের জবাবে বাংলাদেশ সংগ্রহ করে 326 রান। 78 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের সংগ্রহ ছিল বিনা উইকেটে 61 রান। এই টেস্টে রেকর্ড করে ম্যাচ সেরা হয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। হাস্যোজ্জ্বল টাইগার পেসার মুস্তাফিজ স্বভাব সুলভ, সহজ সরল, বিনয়ী, কিন্তু মাঠের খেলা ইস্পাত কঠিন। না হলে কি যে রেকর্ড ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত নেই কারো, সেটি নিজের অর্জনে যোগ করেছেন বাংলার এই বিস্ময় বোলার। ওয়ানডে অভিষেকের ম্যাচ সেরার পুরস্কারের পর টেস্টেও অভিষেকে পেলেন এই সেরার স্বীকৃতি, যা ক্রিকেট ইতিহাসের একমাত্র ঘটনা। এই একটি অর্জন ছাড়া চট্টগ্রাম টেস্টে আরো অনন্য অর্জন থাকতে পারত টাইগারদের। মিটমিট করে জ্বলে ওঠা জয়ের স্বপ্নটা ভেসে গেল বর্ষার বৃষ্টিতে। প্রথম দিনে পুরো খেলা হলেও দ্বিতীয় ও তৃতীয় দিন খেলা হয়নি 25 ওভার করে, আর চতুর্থ ও পঞ্চম দিন বৃষ্টির আধিপত্যে বল মাঠেই গড়ায়নি। তাই জয় হলো বৃষ্টির। ড্র ভাগ্য মেনে নিল চট্টগ্রাম টেস্ট। তাই ছোঁয়ার দূরত্বে থাকা সুযোগটা শেষ পর্যন্ত হাতে পুড়তে না পারায় হতাশ টাইগার অধিনায়ক। ফ্রাস্ট্রেটিং তো অবশ্যই, কারণ ফার্স্ট টাইম এরকম একটা লিড নেওয়া এবং টেস্টের নাম্বার 1 সাইডের সাথে, তো এটা খুবই একটা পজিটিভ সাইন ছিল এবং হয়তো বা এই 2 দিন খেলা হলে একটু অন্যরকম রেজাল্টও হতে পারতো। বাট
তারপরে যেটা নেচারের উপরে আসলে কারো হাত নেই, বাট অ্যাটলিস্ট এই টেস্ট থেকে আমরা অনেক কিছুই পজিটিভ নিতে পারি, যেটা কিনা আমাদের নেক্সট টেস্টে কাজে দিবে। চট্টগ্রাম টেস্টে বড় প্রাপ্তির নাম সাদা পোশাকের 1 নম্বর দেশের বিপক্ষে নতুন টাইগার ক্রিকেটারদের বুক চিতিয়ে লড়াইয়ের সাহস, আর এটাই বাড়তি জ্বালানি যোগাবে ঢাকা টেস্টে। আগের থেকে একটা জিনিস অনেক পরিবর্তন এসেছে যে অ্যাটলিস্ট যারা জুনিয়র প্লেয়াররা যারা আসছে তারাই অনেক কন্ট্রিবিউট করছে, সো এটা একটা খুবই এনকারেজিং সাইন। আত্মবিশ্বাস তো থাকবে এটাই যে হ্যাঁ আমরা ভালো করেছি, বাট তারপর আমার মনে যেটা বললেন যে জুনিয়রটা অনেক ভালো করছে, তো আশা করছি এই কম্বিনেশনটা যেন ঠিক থাকে। এদিকে লড়াই করতে না পারার আক্ষেপে প্রোটিয়ারাও হতাশ, তবে বাস্তবতা মেনে নিয়ে ঠিকই প্রশংসা করতে হলো টাইগারদের, কিন্তু ঢাকায় প্রোটিয়ারাও নামে সুবিচার করতে মরিয়া। এটা একটা ভালো ম্যাচ হয়েছে, বৃষ্টি না হলে আরো জমজমাট হতে পারত ম্যাচটি, কিন্তু বৃষ্টির উপর তো কারো হাত নেই। তবে বাংলাদেশের নতুনরা বেশ ভালো খেলেছে, এখন ঢাকায় আমরা ভালো কিছু করতে চাই। আগামী 30 জুলাই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে দুদলের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। শান্ত বিশ্বাস, সময় সংবাদ। স্পেশাল অলিম্পিকের খবর। কিছুক্ষণ পরে শুরু হচ্ছে ক্রীড়া বিশ্বের অন্যতম বড় আসর স্পেশাল অলিম্পিক। এবারের গ্রীষ্মকালীন স্পেশাল অলিম্পিকের আসর বসছে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে। 177 দেশের প্রায় 7000 অ্যাথলিট এবারের আসরে অংশ নিচ্ছেন, যেখানে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন 57 জন। বাংলাদেশ সময় রাত 8:30টার দিকে মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা এবারের আসরের উদ্বোধন করবেন। খেলাধুলার অধিকার এ বিশ্বের সবার আছে, নিখাত বিনোদন কিংবা দেশের প্রতিনিধিত্ব করা। তাই 1968 সালে সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির বোন কেনেডি সাইভ্রারের হাত ধরে স্পেশাল অলিম্পিকের যাত্রা শুরু হয় যুক্তরাষ্ট্রে, যে আসর শুধুই প্রতিবন্ধী অ্যাথলিটদের ক্রীড়া নৈপুণ্য দেখানোর। 4 বছর পর আলোড়ন তোলা এই আসর এবার ফিরে গেছে নিজের জন্মভূমি আমেরিকায়। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে বিশ্বের অন্যতম বড় এই ক্রীড়া আসরে লড়াই করবেন সমাজের বিশেষ প্রতিভার এই অ্যাথলিটরা। এবারের আসরে 177টি দেশের প্রায় 7000 অ্যাথলিট লড়াই করবেন, যারা লড়বেন 25টি ডিসিপ্লিনে। 16 বছর পর আমেরিকায় সামার স্পেশাল অলিম্পিক গেমসের আসর বসবে লস অ্যাঞ্জেলেসে, যেখানে অংশ নেওয়া দেশগুলোর অ্যাথলিট ও প্রতিনিধিদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এবারের বিশ্ব গেমসে সবচেয়ে বড় দল স্বাগতিকদের, 481 জনের বহর থাকছে আমেরিকার। সবচেয়ে কম 8 বছর বয়সী ম্যাকাওর অ্যাথলেট হুই কিং তাং, এবং সবচেয়ে বেশি 71 বছর বয়সে গেমসে অংশ নিচ্ছেন আয়ারল্যান্ডের অ্যাথলিট প্যাট্রিক রাদারফোর্ড। আর বাংলাদেশ থেকে এবারের আসরে অংশ নিচ্ছে 57 জন অ্যাথলিট। স্বাধীনতার এত বছর পর মূল অলিম্পিকে যেখানে বাংলাদেশের কোনো পদক নেই, সেখানে প্রতিবন্ধীদের অলিম্পিকে দারুণ সফল লাল সবুজের প্রতিনিধিরা। 1995 সাল থেকে 5টি স্পেশাল অলিম্পিকে অংশ নিয়ে 104টি সোনা সহ মোট 207টি পদক জিতেছে এই অ্যাথলিটরা। এবারের লক্ষ্যটা আরো বড়। এদিকে স্পেশাল অলিম্পিকের উদ্বোধন দিয়ে এবার চমক দেখাতে চায় যুক্তরাষ্ট্র। এরই মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানের সব কার্যক্রম শেষ করেছে আয়োজকরা। বিশাল বাজেটের এই অনুষ্ঠান উদ্বোধন করবেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের সঙ্গে থাকবে বাংলাদেশ পর্ব, যেখানে লাল সবুজ